নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। 23শে এপ্রিল 1957-এ পলাশী যুদ্ধ হয়েছিল। সেই পলাশী যুদ্ধে সিরাজদৌল্লার হার কিন্তু এক প্রকার নির্ধারিত হয় এই মির্জাফরের জন্য, যেহেতু মির্জাফর ইংরেজদের সাথে সন্ধি করে সমস্ত গোপন তথ্য ইংরেজদের দিয়ে দিয়েছিল। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আপনার যে বন্ধু সার্কেল আছে তার মধ্যে আপনি একজন মির্জাফর খুঁজে পাবেন। আপনি যদি আপনার পাড়া, আপনার জেলা, আপনার স্টেট, আপনার দেশ, প্রত্যেক জায়গায় কিন্তু আপনি একজন করে মির্জাফর ঠিক পেয়ে যাবেন। আর ইরানের এই খামেনি হত্যার পিছনেও কি এইরকম কোনো একজন মির্জাফর ছিলেন? তাহলে চলুন একে একে সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করি। গ্লোবাল টাইমস, আল জাজিরা, এই যে নাম্বার 1 সংবাদপত্র আছে, সমস্ত কিছু বিশ্লেষণ করে কিন্তু 3টে গভীর তত্ত্ব উঠে এসছে এই খামেনিকে হত্যার পিছনে। তাহলে কি ইসরায়েলের মোসাদ অনেক দিন ধরেই এই খামেনি হত্যার প্ল্যান করছিল? মোসাদের ব্যাপারে আমি আপনাকে একটু সংক্ষেপে একটা জিনিস বলে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন মোসাদ কতটা দুর্ধর্ষ। ইরান একবার একটা প্ল্যান করেছিল যে এই যে মোসাদের এজেন্ট যারা ইরানের মধ্যে লুকিয়ে আছে তাদের ধরতে হবে। এবার সেই ধরার জন্য তারা একটি বাহিনী করে এবং বাহিনীর প্রধান একজনকে করা হয়। পরে জানা যায় মোসাদকে ধরার জন্য যে বাহিনী করেছিল তার প্রধানই ছিল মোসাদের এজেন্ট। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন মোসাদের পরিকল্পনা কতটা সুদূরপ্রসারী। মোসাদ কিন্তু সাধারণত 2 বা 5 বছরের জন্য কাজ করে না, তারা 50-100 বছরের প্ল্যান নিয়ে তারা কাজ করে। এবার এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে এই যে খামেনি হত্যার পিছনে 3টি যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেই 3টি গুরুত্বপূর্ণ তথ্য কি কি। তো চলুন একে একে শুরু করা যাক। ইরানের শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু এই খামেনি কতটা প্রভাবশালী ছিল তা আপনি বুঝতে পারবেন এই ঘটনার মাধ্যমেই। খামেনি যখন কোনো ধর্মসভায় বা কোথাও বসতো তখন ইরানের নির্বাচিত যারা ছিলেন প্রেসিডেন্ট বা যারা অন্য সেনাবাহিনী প্রধান বা আইআরজিসির প্রধান যারা ছিলেন তারা কিন্তু সবসময় নিচে বসতো, আর খামেনির স্থান ছিল সবার উপরে। আর এই খামেনিকে রক্ষা করার জন্যই খামেনি নিজেই যখন 1979-এ এই ইরানের ক্ষমতায় আসেন তখন কিন্তু আইআরজিসি করেছিলেন। আইআরজিসিটা কি? আইআরজিসি হলো ইসলামিক রেভলিউশন গার্ড। যেমন আমাদের বর্ডারে বিএসএফ থাকে এবং দেশের মধ্যে অভ্যন্তরীণ ব্যাপারগুলো দেখে সাধারণত পুলিশ, তেমনি ইরানের মধ্যে যত ভিতরে যত ধর্মীয় আন্দোলন হোক বা কোনো আন্দোলন হোক খামেনির বিরুদ্ধে, তা সাধারণত দমন করার জন্য রাখা হয়েছে এই আইআরজিসি। বলা হয় তাকে এই আইআরজিসিতে যত সৈন্য সংখ্যা আছে তা প্রায় মোটামুটি 1 থেকে 1.5 লাখ। আর এই আইআরজিসির মধ্যেই মাত্র 10 থেকে 12,000 মানুষকে চিহ্নিত করা এবং যারা উচ্চ পর্যায়ে এবং যাদের ট্রেনিং প্রাপ্ত, অর্থাৎ এই 10-12 জন কিন্তু সবসময় খামেনির চারপাশে থাকে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য। এইরকম একটা সিকিউরিটি ভেদ করে কিন্তু সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। এবার প্রথম যে তথ্যটা এসছে সেটা হলো ডেন্টিস্ট রূপে। ডেন্টিস্টটা কি? ডেন্টিস্টটা হলো মোসাদের এজেন্ট। এই যে ইরানে ঢুকে সেখানে দাঁতের ডাক্তার হিসাবে তারা ঢুকে গেছিলো এবং যারা সাধারণত দাঁতের চিকিৎসা করতে আসতো, দাঁতের চিকিৎসা করার সময় তাদের দাঁতের মধ্যে মাইক্রোচিপ ভরে দিত এবং এইভাবেই তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিন্তু ট্র্যাক লোকেশন করে নিত এবং তারা তাদের কাছে মানে ইসরায়েলের কাছে সমস্ত তথ্য ছিল, কে কোথায় যায়, কে কোথায় কি করে। এবং এটাও বলা হয়ে থাকে কারো কারো পেটের সমস্যার জন্য যারা এখানে চিকিৎসা করাতে আসতেন তাদের পেটের ভিতরও মাইক্রোচিপস দিয়ে দিয়েছিল, যাতে সহজেই বোঝা যায়, তার ট্র্যাক লোকেশন করা যায় এবং তার গতিবিধি সহজেই ইসরায়েলের হাতে চলে যায়। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় তথ্যটা নিয়ে। গ্লোবাল টাইমস অনুযায়ী একটি তথ্য সামনে এসেছে, সেটা হলো ইউনিট 8200। এই 8200 কী জিনিস? এটা হলো ট্রাফিক ক্যামেরাকে হ্যাক করা। তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমাদের ট্রাফিক ক্যামেরার যে আছে আর ইরানের, এটা কি সম্পূর্ণ আলাদা? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। আপনাদের মনে থাকতে পারে কিছুদিন আগেই কিন্তু ইরান একটা রেভলিউশন হয়েছিল, সেখানে মেয়েদের এই যে হিজাব পরা নিয়ে এবং মুসলিম ধর্মের যেগুলো আছে সেগুলোকে করার জন্য তারা একটি নিয়ম করেছিল এবং মুসলিম যারা মহিলা আছে তারা বলছিল না আমরা এগুলো করবো না, আমরা স্বাধীনতা চাই। সেই জন্য কিন্তু বৃহৎ একটা আন্দোলন হয়েছিল যেখানে 10 থেকে 12,000 মানুষও মারা গেছিলো। তখন ইরান একটা কাজ করেছিল যে প্রত্যেক ট্রাফিক ক্যামেরায় যেখানে ট্রাফিক থাকে সেই সব জায়গায় বিভিন্ন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার ফলে প্রত্যেকটা মানুষের গতিবিধি বোঝা যায় এবং কে কী পরিধান করছে সেটা বোঝা যায়। কে কী পরিধান করছে সেই অনুযায়ী তার ট্র্যাক লোকেশন করে
তার বাড়িতে সমন পাঠানো যেত। যেমন আমাদের দেশে ট্রাফিক যখন ক্যামেরা থাকে, সেখানে কেউ যদি সিগন্যাল ব্রেক করে তাহলে তার গাড়ির নাম্বার অনুযায়ী তার বাড়িতে বা তার ওখানে চালান চলে যায়। ঠিক তেমনি ইসলামিক রেভলিউশন গার্ড ইরানের প্রত্যেকটা ট্রাফিক কন্ট্রোলে কিন্তু এরকম ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার ফলে সহজেই বোঝা যেত কে কোথায় যায়, কে কোথায় কি করে। এবার এই যে সমস্ত ক্যামেরা, এইটা বলা হয়ে থাকে ইসরায়েলের মোসাদ হ্যাক করে নিয়েছিল। হ্যাক করে সেখান থেকে সমস্ত তথ্য তারা ইসরায়েলে নিয়ে নিয়েছিল। এবং এটাও বলা হয়ে থাকে এখান থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে খামেনির ব্যাপারে, সে কোথায় যায়, কখন মিট করে, তার কাছে কে যায়। ইরানের এই যে ধর্মগুরু, তাকে রক্ষা করার জন্য একটি বাহিনী ছিল, যার নাম ছিল সাফায়ে ডালি। এই সাফায়ে ডালি যারা থাকতো প্রায় 10 থেকে 12,000 মানুষ, যাদের প্রধান কারণ হলো এই খামেনিকে রক্ষা করা যে কোনো হামলা থেকে। এবং এই সাফায়ে ডালি থেকে তারাই রিক্রুটমেন্ট হতো যারা আইআরজিসিতে থাকতো। আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড আছে, ঠিক তেমনি ইরানের এই যে ধর্মগুরু, তাকে রক্ষা করার জন্য ছিল সাফায়ে ডালি। এই যে ইরানের ধর্মগুরু আল খামেনি, ইনি কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন যে এর উপর হামলা হতে পারে। সেই জন্যই কিন্তু 1 থেকে 1.5 মাস আগে তার উত্তরাধিকারী কে হতে পারে সেটাও কিন্তু তিনি নির্ধারণ করে রেখেছিলেন। এমনকি বর্তমানে যে নামটি সামনে এসছে সেটা হলো মেজতবা। মেজতবা হলো এই আল খামেনির দ্বিতীয় ছেলে। আর এই মেজতবা ইরানের দায়িত্ব নেওয়ার পরপরে কিন্তু আবার ইসরায়েল এটাও ঘোষণা করে দিয়েছে যে যেই এই আল খামেনির জায়গায় আসবে তাকেই হত্যা করবে ইসরায়েল। প্রত্যেকটা হামলার সময় এই কানি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি যখনই হামলা হয় তার আগেই তিনি সেখান থেকে বের হয়ে যান। এই জন্যই তাকে সন্দেহ করা হয়। বর্তমানে এটাও বলা হয় এই ইসমাইল কানিকে ইরানের সরকার গ্রেপ্তারও করেছে। ইসরায়েলের হয়ে যেমন মোসাদ কাজ করে, ঠিক তেমনি ইরানের হয়ে কাজ করে কুদস ফোর্স। এই ফোর্সেরও কিন্তু লিডার ছিলেন এই ইসমাইল কানি। এবং বলা হয়ে থাকে তিনি এই যে আল খামেনির যখন ব্লাস্ট হয়েছিল ঠিক তার আগের মুহূর্তে তিনি সেখানে উপস্থিত ছিলেন। এই ইসমাইল কানি ইরানের মির্জাফর। একবার বলা হয়েছে যে এই ইসমাইল কানি তিনি নিহত হয়েছেন, কিন্তু পরে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। এবার সব জায়গায় প্রশ্ন উঠছে, যেটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে সেটা হলো এই ইসমাইল কানির বিশ্বাসঘাতকতা। জঙ্গলে যখন ধোঁয়া ওঠে তখন কিন্তু কোথাও না কোথাও আগুন ঠিক লেগেছেই। আর একটা কথা জানবেন যে যা রটে তা কিন্তু কিছু হলেও বটে। ইরানের সমস্ত তথ্য হাতিয়ে নেয়ার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে এসেছে, সেটা হলো মাদেশেদা অ্যাপ। মাদেশেদা অ্যাপটা কী জিনিস? মাদেশেদা অ্যাপ হলো মুসলমানদেরই একটি ফোনে ইনস্টল করা থাকতো। এই অ্যাপের মাধ্যমে সাধারণত তারা যে 5 বার নামাজ পড়তো, সেই নামাজের সময় এবং কখন নামাজ শেষ হবে, কখন শুরু করতে হবে, এবং ইসলামের এই ধর্ম সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাওয়া যেত এই মাদেশেদা অ্যাপের মাধ্যমে। এবার এটাও বলা হয় যে এই মাদেশেদা অ্যাপ ইসরায়েলের যে বাহিনী ছিল তারা হ্যাক করে নিয়েছে। এবার আপনি বলতেই পারেন যে এর প্রমাণ কি আছে? প্রমাণটা হলো কিছুদিন আগেই যখন ইরানে রেভলিউশন হয়েছিল, এই 2 মাস আগে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন, লিখেছিলেন হেল্প অন দ্য ওয়ে, এই বলে একটি টুইট করেছিলেন। যেখানে ইরানের এই কিছু লোক যারা খামেনি বিরোধী ছিলেন তারা চাইছিল খামেনি থেকে মুক্ত হতে, সেই জন্য তারা আমেরিকার সাহায্য চেয়েছিলেন। আর এই জন্যই ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে হেল্প অন দ্য ওয়ে। তখন ইরানে এই বহুমুখী আন্দোলন চলছিল এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন হেল্প অন দ্য ওয়ে। আর যখনই এই আল খামেনি নিহত হয় তারপরে কিন্তু এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকের ফোনে চলে এসেছিল হেল্প হ্যাজ অ্যারাইভড। মানে এই দুটো খবর যদি আপনি লিঙ্ক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ইরানের এই প্রত্যেকটা মোবাইল এবং প্রত্যেকটা মানে উচ্চপদস্থ মানুষ যারা ছিলেন তাদের কিন্তু লোকেশন সরাসরি চলে যেত ইসরায়েল বা আমেরিকার হাতে। আমেরিকার যেমন গোয়েন্দা সংস্থা CIA, তেমনি ইসরায়েলের মোসাদ। অর্থাৎ এই দুই বাহিনী কিন্তু একজোট হয়ে এদের বিরুদ্ধে কাজ করত, আর এদের বিরুদ্ধে কিন্তু চলে যেত। যদিও এর সাপেক্ষে ইরান কিন্তু প্রত্যক্ষভাবে কিছুই বলেনি যে কোন সোর্স মাধ্যমে ইসরায়েলি সমস্ত তথ্য পেয়ে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে যে থিওরিগুলো বললাম এর মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি জোরালো বলে মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে আমি মাত্র 100 লাইকের টার্গেট রাখলাম, দেখা যাক কতটা সফল হয়। আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দিতে পারে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।